রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম ১৬০০ মেগাওয়াট ৯৬ সালে, ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র $২৫০ মিলিয়ন মতো ছিল, বলতে গেলে কিছুই না। সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সব কিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করছি, অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড়ই ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কী হবে, আর এত ব্যাংক দিয়ে কি হবে, আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, এতগুলি দিয়ে কি হবে। আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে, এটা কি কখনো বাড়বে না? এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা ৯৬ সালে যেমন প্রায় ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম ১৬০০ থেকে, এবং আরও অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে ৫ বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, যেমন সাক্ষরতার হার ৪৫ থেকে ৬৫.৫ ভাগে বাড়ালাম, দারিদ্র্যের হার কমালাম, খাদ্য ঘাটতি ৪০ লক্ষ মেট্রিক টন পূর্ণ করে ২৬ লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য ২০০১ সালে রেখে গিয়েছিলাম। সেইভাবে যখন রেখে গেলাম, পরে ৯ বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই। কারণ ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত এদেশের মানুষের উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করেই এমন একটা অবস্থা ছিল, যার ফলে আবার ইমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যাক, জেল, জুলুম, অত্যাচার সবই সহ্য করেছি। এমনকি বিদেশে গেছিলাম, দেশেও আসতে দেবে না, সে বাধাও পেয়েছিলাম। মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে। যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসব। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো। সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনে সিট দেয়, সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসেই, এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন ৮১ সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন ২০০৯ সালে সরকার গঠন করি, তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র $১০২ বিলিয়ন। আজকে ১৫ বছর আমরা দেশ চালিয়েছি। ২০১৩ সালে সেই জিডিপি আমরা $৪৫০ বিলিয়ন উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি ৭.২৫% আমি উন্নীত করতে সক্ষম হয়েছি। যদিও কোভিডের ঠিক আগে আমরা ৮ পয়েন্টে উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে আমাদেরও সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনও সামলাতে হচ্ছে। কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, রপ্তানি করেন, আপনারা জানেন অনেক উন্নত দেশ, তাদের মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে, চাহিদাও কমে গেছে। যখন কোভিড-১৯ অতিমারি, এই ধরনের অবস্থা, অনেক দেশ কিন্তু আসলে তাদের রপ্তানি কমিয়ে, এবং তখন তো যোগাযোগও বন্ধ। তারপরেও যেহেতু অনেক দেশের সরকার প্রধান, তাদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, সকলকে অনুরোধ করেছিলাম যে কোনো মতে যেন এগুলি বাতিল না করে বা বন্ধ না করে দেয়। হ্যাঁ, তখন তো যোগাযোগ যেহেতু বন্ধ হয়তো যাবে না, কিন্তু তারপরেও যেন এটা না করে। বিশেষ করে আমরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য যাতে চালাতে পারেন, আমরা কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছি সকলকেই। এই প্রণোদনা শুধু না, মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা সবাইকে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি। গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিক শ্রেণী, তাদের মজুরিটা আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, একেবারে রিক্সার পিছনে যারা পেইন্টিং করে বা আমাদের সংস্কৃতিতে যারা যন্ত্রসঙ্গীত
অথবা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং সেই সাথে মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বেসরকারি শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী ছিল না বাংলাদেশে যাদের খুঁজে বের করে প্রত্যেককে আমরা নগদ অর্থ সহায়তা দিই। আর তাছাড়া সাধারণ যারা দরিদ্র মানুষ তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দিই। সেখানে আমার ডিজিটাল ব্যবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগে। আমরা মানে G2P, গভর্নমেন্ট টু পাবলিক, একটা টিপ দিলে আমি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের সাহায্য করতে পারি, আর্থিক সহায়তা দিতে পারি। সেখানে আমরা হিসেব নিয়েছিলাম 35 লক্ষ লোক আমাদের কাছে আবেদন করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করার সময় সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটা আমি আগেই শুরু করেছিলাম, কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শুরু করেন, যে ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং ঘরবাড়ি করে দেওয়া, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেননি। আমি আসার পরে 96 সালে ব্যারাক হাউস করা শুরু করলাম। পরবর্তীতে যখন নয়ে আসলাম, আমরা এখন সবাইকে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, একটা পাকের ঘর, সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুৎ সব করে দিচ্ছি। আজকে একটা মানুষের যখন কিছুই ছিল না, রাস্তায় পড়ে থাকতে হতো, মানুষের কাছে দূর দূর ছাই ছাই শুনতে হতো, আজকে তারা ঘর পেয়েছে। এই ঘরটাই তারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা শুনলে খুশি হবেন যে তাদের অনেকে বেশ, তারা কিছু কেউ কাজ করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমি যখন এটা ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধন করি, আমাকে যখন একজন বললেন যে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পেয়েছি, আমি কিনে নিয়েছি। ফ্রিজটা আমাকে দেখালো, আমি দেখলাম। আমাদের দেশের উৎপাদিত জন্য ঘরে টেলিভিশনও অনেকের আছে, একটা টেলিভিশন ছোট কিনেও তারা লাগিয়েছে। এই যে মানুষটা একেবারে রাস্তায় পড়া, তার কোনো 1 পয়সা কামাই করা বা একটা থাকার জায়গা ছিল না, তাকে কিন্তু এইভাবে আমরা সহযোগিতা করেছি। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটা যেন সকলের হয়, সকলের না হলে তো হবে না। আর যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি, আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ক্ষেত্রে আমি কি করেছি সেটা হলো, আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। কাজে আমরা ওইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, অথচ 2009 সালেও বাজেট ছিল 68,000 কোটি টাকার। আমি যখন সরকার গঠন করি পেয়েছিলাম, অর্থাৎ 2008-09 মাত্র 68,000 কোটি টাকা ছিল। আর এই 15 বছরের মধ্যে আমরা এখন 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। আমাদের 2023-24 অর্থ বছরের চেয়ে প্রায় 4.6% বেশি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা বৃদ্ধি করেছি, সেটা প্রায় 13 গুণ। রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে 5 গুণ এবং রেমিটেন্সও এসেছে 6 গুণের বেশি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, যেটা 41.5 ভাগ ছিল, এখন তা 18.6 ভাগ।
যদি কোভিড-19 অতিমারি না হতো, আর যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, বা আজকে যে গাজায় যেভাবে ইসরায়েলি আমাদের ওখানে ফিলিস্তিনিদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যা যদি না হতো তাহলে সারা বিশ্বের অর্থনীতিটাও চালু থাকতো, আমরাও কিন্তু আরও আগে বাড়তে পারতাম। কিন্তু এই কারণেই অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা বলবো যে এর মধ্যে আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। অতি দারিদ্র্যের হার যেটা 25.6% ছিল, আমরা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6% নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত, মুজিব বর্ষের সিদ্ধান্ত। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আজকে বিদ্যুৎ উৎপাদন, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছি, এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপরে জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন একটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। এটা এখনও রিসার্চে আছে, যখনই আসবে আমরা সেটা কীভাবে গ্রহণ করব। এইভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ এটা আমরা সামনের দিকে আরও বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। তবে আমরা কিন্তু প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। 2010 সাল থেকে 21 সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, সেটা কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। স্বল্পোন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছেন সে 1975 সালেই। আমরা সেখান থেকে 21 বছর, আমাদের 21 বছর, আর এরপরে গেল 8 বছর, এই 29 বছর কিন্তু এই দেশের মানুষের জীবনে কোনো উন্নতিও নাই, মানে পরিবর্তনও ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর আজকে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। শুধু তাই না, ঠিক 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, সেই সময় আমরা কিন্তু গ্র্যাজুয়েটেড হলাম। স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, যেটা যদিও 24-এ কার্যকর হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা উন্নয়নশীল দেশ যারা গ্র্যাজুয়েটেড হয়েছিল তারা 2 বছর করে সময় নিয়েছে, আমরা সময় নিয়েছি। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে, যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি আমি আপনাদের আরেকটা কথা বলবো, আসলে যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। এই সুযোগটা আমাদের নিতে হবে। আমরা ইতিমধ্যে কাজ করছি, আমি মাঝে মাঝে প্রতিনিধিও পাঠাই এইসব জায়গায়। তা আমি এটাই আপনাদের বলবো যে আমাদের এই সব দেশের দিকে আরও বেশি আপনারা নজর দেন, কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই, উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি সেটা যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। এবং আমরা শুধু ওই যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন, আমরা যদি মিডল ইস্ট বা অন্য জায়গায় যাই, পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করব, তার ডিজাইন, রং বা তার মানে এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। যার জন্য আপনারা জানেন যে একটা ফ্যাশন ডিজাইন এবং তথ্য প্রযুক্তি একটা ইউনিভার্সিটি যদিও বেসরকারি খাতেই করা হয়েছে, আমরা কিন্তু করে দিয়েছি, এটাও কিন্তু প্রয়োজন। এবং এক্ষেত্রেও গবেষণার প্রয়োজন আছে, কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে।
সেই দিকেও আপনাদের নিজেদের দৃষ্টি দিতে হবে। সেই সাথে আমরা যা চাই যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, নিজেদের উৎপাদন যেমন বাড়াবো, রপ্তানিও বাড়াবো, আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব।